ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। এখন বাজে সকাল প্রায় ৯টা ৪৫। হাজিরা খাতায় সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বুলিয়ে তারপর ঝট করে হাজিরের ঘরে লিখে ফেলে ৯টা ৩০। তারপর পাশের টেবিলে বসা এক বুড়োকে লক্ষ্য করে বলে, বুঝলেন করিম চাচা, বউডার শরীর বেশি ভালো না, ৮ মাস চলতেছে। অনেক চিন্তায় আছি, বাসায় কেউ নাই যে দেখভাল করব, কি যে করি। একটু থেমে আবার বলে, আমারই সব করতে হয়, তার উপর টাকা পয়সার সমস্যায় আছি। একটা কামের লোক রাখতে পারো না মিয়া? পাশের টেবিলে বসে থাকা ৬০ বছর বয়সের বৃদ্ধ করিম মিয়া কথাটা বলে কিছুটা থামে। তারপর আবার বলে, জানো তো পরপর ৩ দিন লেট হইলে ১ দিনের বেতন পানিতে যাইব। তোমার এ মাসে অলরেডি ৭ দিন লেট, মানে ২ দিনের বেতন নাই। ব্যাপারটা মাথায় রাখো। কামাল কিছু বলে না, মাথা নাড়ায়। সে ব্যাপারটা জানে। সরওয়ার্দী হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে গত মাস ২ আগে যোগ দিয়েছে কামাল। ওর কাজ হলো সারাদিন অ্যাম্বুলেন্স চালানো। যেদিন কাজের চাপ থাকে সেদিন এত বেশি থাকে যে খাওয়া দাওয়ার সময় থাকে না, আর যেদিন কাজের চাপ কম থাকে সেদিন দেখা যায় ২-১টা টিপ মারার পরই বসে বসে ঝিমোতে হয়। তবে কাজের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে কামালের। তার উপর কখনো সখনো ২ পয়সা উপরই পাওয়া যায়। শুরুতে রোগী লাশ পরিবহন করতে একটু খারাপই লাগতো, কিন্তু এখন তা সয়ে গেছে। ও চিন্তা করে দেখেছে, যাত্রী পরিবহন করার চেয়ে রোগী আর লাশ পরিবহন করাই নিরাপদ। হাউকাউ চেঁচামেচি কম করে সই করে অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতেই শান্তি দিদির সঙ্গে দেখা হয়ে যায়। তিনি প্রায় দৌড়ে ৭ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স, কামালকে বেশ স্নেহ করে। ঠিক কামালের মতো দেখতে নাকি তার এক ভাই ছিল। কি দিদি, কি খবর? ২১ নম্বর রোগীর অবস্থা বেশি ভালো না রে, স্যারদের খবর দিতে গেছিলাম। তোর বউ কেমন আছে? কোনো চিন্তা করবি না, আমরা আছি। শান্তি দিদি দাঁড়ায় না। কামাল কিছু বলার সুযোগ না পেয়ে হেসে অফিস রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবি নিয়ে সোজা বাহার ভাইয়ের চায়ের দোকানে। চাবি নেওয়ার মানে কামাল গাড়ি সহ রেডি, কল আসলেই চলে যাবে। বাহার ভাই এর দোকান। কামাল এলাহি ভাইকে দেখতে পায়, আরো কয়েকজনকে নিয়ে বসে চা খাচ্ছে আর হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। এলাহি ভাই এই হাসপাতালের ড্রাইভার, ইউনিয়নের নেতা। তার হুকুম ছাড়া হাসপাতালের একটা গাড়িও চলে না, তার কথাই আইন। কামাল কাছে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই কেমন আছেন? সালামের সংক্ষিপ্ত উত্তর দিয়ে এলাহি মিয়া বলে, কি ব্যাপার কামাল, আজকাল থাকো কই? ইউনিয়ন অফিসে আসো না? শুধু কি রুগীগো সেবা করিলে চলবো? নিজের ভবিষ্যতের দিকেও তো তাকাইতে হইব নাকি? সমর্থনের আশায় এলাহি মিয়া পাশে বসে থাইকা অন্য সবার দিকে তাকায়। সবাই মাথা নেড়ে তাকে সমর্থন দেয়। লিডার কামাল মিয়ার তো বাচ্চা হইব। পাশে বসে লম্বা মতো তেল চোরা জহির বলে, আবে কামালের বাচ্চা হইব নাকি? ক, ওর বউয়ের বাচ্চা হইব। আরেকজন কথাটা বলার সাথে সাথে সবাই হো হো করে হেসে ওঠে। কামাল কিছু বলে না, মুখে হাসি হাসি একটা ভাব করে রাখে, যেন খুব মজা পাচ্ছে। বস, চাটা খাও। তয় ভাই, বাচ্চা হওয়ার পর কিন্তু ইউনিয়নের জন্য সময় দিবা। আমি তো শালায় তোমাগো লাইগা খাটতে খাটতে শেষ, আর যে কোন দরকারে আমার ফোন দিব, তোমাগো লাইগা আমার জান কোরবান, বলে এলাহি মিয়া দলবল নিয়ে চলে যায়। কামাল বুঝতে পারে আজকের দিনটা ওর বসে বসে কামাল বুঝতে পারে আজকের দিনটা ওর বসে বসেই কাটাবে। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পর ওর কোনো কল আসে না। কামাল উঠে ওর অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। ১৭ নম্বর অ্যাম্বুলেন্স। দরজা খুলে ও অ্যাম্বুলেন্সে উঠে রেডিও চালিয়ে কতক্ষণ খবর শুনে। এমন সময় সুলাইমান এসে একটা ঠিকানা দিয়ে যায়, গুলশান যেতে হবে, রুগী নিয়ে আসতে হবে। কামাল বের হয়, যাবার সময় একটা কলা আর বনরুটি নিয়ে নেয়। বাহারের দোকান থেকে দুপুরে খাবার হিসেবে খাবে বলে খাতায় লিখিয়ে রাখতে বলে ও টান দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়।
হাসপাতালে গাড়ি চালালে আরেকটা সুবিধা হলো রাস্তার সার্জেন্টের সঙ্গে ঝামেলায় পড়তে হয় না। কথায় আছে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে প্রধানমন্ত্রীর গাড়িও নাকি সাইড দেয়। কথাটা অনেকটাই সত্য। দেশের অবস্থা খুব একটা ভালো না, রাস্তাঘাটে প্রচুর জ্যাম। তাড়াতাড়ি গুলশান থেকে ফিরতে পারলেই দায়িত্ব শেষ করে বাসায় ফেরা যায়। মায়া বাসায় একলা। দুবার এর মধ্যে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। মায়া বলছে ও ভালো আছে, কোনো সমস্যা নাই, তাই ও এখন অনেকটা নিশ্চিন্ত আছে। গুলশান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দোতলায় চাবি জমা দেবার জন্য আসতেই কামাল খবর পায় শান্তি দিদি ওকে কয়েকবার খুঁজেছে। অফিস রুমে খবর দিয়ে রেখেছে যেন ও আসলেই যেন 7 নম্বর ওয়ার্ডে চলে আসে। 7 নম্বর ওয়ার্ডটা খুব বড়। ঢুকতেই হাতের ডান পাশে নার্সদের বসার জায়গা। শান্তি দিদি সেখানেই বসে আছেন। ওকে দেখে বলেন, কামাল এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। দিদি বাসায় যেতে হবে, তাড়াতাড়ি কও কি কইবা। কামাল একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। তোর বউ কেমন আছে? আছে কোনো রকম। দিদি রাইত হইছে, কাজের কথা কও। বউ না একলা ঘরে। কামাল তাড়া দেয়, আরে বস না স্যামরা, কাজ ছাড়া কি তোরে ডাকছি? কামাল মাথা নাড়ে, দিদি ঠিক বলছে, কাজ ছাড়া ডাকেনি। শোন, 21 নম্বর বেডে রুগীটা মারা গেছে, লাশ মর্গে আছে, তোরে একটু দিয়া আইতে হইব। কি কও? এই রাইতের বেলা জাকিরের তো নাইট, ওরে কও। কামাল চলে যাবার জন্য দাঁড়িয়ে যায়। আরে শোন শোন, তোর তো টাকা দরকার। মালদার পার্টি, পাথের খরচ বাদ দিয়াও মনে হয় 1000-5 দিব। জাকির গেছে সাবারে, আসলে কমো। ও মনে হয় রাজি হইব না। সামনে তোর পোলা পাইন হইব, হাতে টাকা পয়সা দরকার, তাই আমি তোরে কইলাম। এখন যাওয়া না যাওয়া তোর মর্জি। 5000। কামাল একটু দ্বিধায় পড়ে যায়। আসলেই তো ওর হাতে তেমন টাকা পয়সা নাই। প্রতি মাসে মাটির ব্যাংকে তো এতদিন যা জমেছে সব মিলে হয়তো 1000-5 কি হবে। এ সময় 5000 টাকা হলে বাচ্চা হওয়ার সময় অনেক নিশ্চিত হওয়া যায়। কিন্তু দিদি মায়া তো বাসায় একলা, দেরি করলে ভয় পাইতে পারে। আরে ছ্যামরা কয় কি, ভয় পাইব কেন? লাগলে আমি যাওনের সময় একবার দেখা যামু। শান্তি দিদি খাতায় কিছু লিখতে লিখতে বলে। কই যাইতে হইব? মাথা চুলকাইতে চুলকাইতে কামাল জিজ্ঞাসা করে। কুমিল্লা। শান্তি দিদি লেখা বন্ধ না করেই বলে, ও মা কও কি দিদি, কুমিল্লা? কামাল আতঙ্কে ওঠে। তাইলে তো ফিরতে ফিরতে ভোর হইয়া যাইব। আরে না, ভোর হইব না, এই ধর 3টা-4টা বাজতে পারে। এইটা তো ভোরই। কামাল আবার ডিউটি আছে না, কাল আবার ডিউটি আছে না। কখন ঘুমাবো, কখন কামে আমো। কাইল 12টার দিকে আবি, সুপার স্যারের আমি কইয়া রাখুম, কোনো অসুবিধা হইব না। শান্তি দিদি ফাইলটা আলমারিতে রাখতে রাখতে বলে, একটা কথা কও তো দিদি, তোমার এত গর্জ কেন? ভালোই পাইছো মনে হয়। আরে ছ্যামরা মর, আমার আবার গর্জ কি? তুই যখন মরবি তখন তোর লাইগাও আমি মাইনষের হাতে পায়ে ধরমু। আহা দিদি, রাগ করো কেন? শোনো দিদি, কামালের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, যে মরছে সে অনেক বড় লোক আছিল। বড় লোক যেমন খাসলত ভালো হয় না, এই বেডারও তাই আছিল। শেষ বয়সে 3টা বিয়া করছে। কচি কচি মাইয়াগুলি এই 1 সপ্তাহ বুইডাডার লাগি যা করলো, এখন মরার পরও লাশ নিয়ে বইয়া আছে। তুই যাইয়া পৌঁছে দিয়ে আয়, তোর কাম শেষ। শান্তি দিদি ওর হাতে একটা সাদা খাম দেয়। ও কি এইটা? কামাল অবাক হয়ে জিজ্ঞেস করে। কি আবার? টাকা আর ঠিকানা, যেখানে যাবি যা, গাড়িতে গিয়া ব। কিন্তু দিদি, এতটা পথ এই রাতের বেলায় লাশ নিয়ে একলা যাইতে পারুম না। আরে ছ্যামরা, একলা যাবি কেন? বুইড়ার 3 বউ যাইব তোর লগে, দেখিস আবার না তুই বুইড়া হইয়া যাস। নিজের রসিকতায় নিজেই শান্তি দিদি হেসে ওঠে। কি যে কওনা দিদি, আমি তাইলে গাড়িতে যাই। যা, আর শোন, বউয়ের নিয়ে চিন্তা করবি না, আমি তোর দিদি আছি, যা ভাগ। কামাল বের হয়ে যায়। হঠাৎ করে টাকাটা পেয়ে মেজাজ ভালো হয়ে গেছে। যেতে 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 মায়ের সঙ্গে ফোনে কথা বলে। মায়েকে জানায় ওকে এখন কুমিল্লা যেতে হচ্ছে, ফিরতে রাত হবে। মায়ের জন্য কোনো চিন্তা না করে যত তাড়াতাড়ি সম্ভব ও ফিরে আসবে। কামাল নিচে নেমে দেখে লাশ ওর গাড়িতে তোলা হয়ে গেছে। মনির মিয়া বাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এত ভারী কারো শরীর হয়? 4 জন মিল্লাও তুলতে যে কষ্টটা হইল। কামালের দিকে তাকিয়ে হাত ঢোলাতে ঢোলাতে কথাগুলো এক নিঃশ্বাসে বলে মনির মিয়া, অনেক ভারী নাকি? পাল্টা জিজ্ঞাসা করে কামাল।
তাকায় অ্যাম্বুলেন্সের ভেতর। বাম পাশের বেডের উপর লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা ঢেকে দেওয়া হয়েছে। মনির মিয়া বাম দিকের দরজা বন্ধ করে দেয়। কালো বোরকা পরা লম্বা মতন দুজন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে দুজন নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কামালের কান পর্যন্ত সে কথার আওয়াজ পৌঁছায় না। কাগজ নিয়ে আরেকজন বোরকা পরা মহিলা কামালের কাছে এসে বলে, আপনি কি যাবেন ভাই? কামাল উপরে নিচে হা সূচক মাথা নড়ায়। তাহলে চলুন রওনা হই। মহিলা মিনির মিয়ার হাতে কয়েকটা 100 টাকার নোট দিয়ে অন্য দুজন মহিলার দিকে তাকিয়ে বলে, কই তোমরা আসো। সবাই উঠে বসতেই কামাল অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন কাটায় কাটায় রাত 12টা বাজে। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতেই ভূতপেত বিশ্বাস করে না, তবুও নির্জন রাতে কেমন যেন ওর শরীরে কাটা দিয়ে যায়। গাড়ির গতি ঘন্টায় 60 রাখে কামাল। মনে মনে ঠিক করে কোনো অবস্থাতেই গাড়ির গতি 60 কিলোমিটারের উপরে নেব না। কামালের শ্বশুর ছিল ওর উস্তাদ। সে শিখিয়েছে রাতের বেলা রাস্তাঘাট যতই ফাঁকা হোক না কেন একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালানো কোনো অ্যাক্সিডেন্ট হয় না। কামাল কথাটা বিশ্বাস করে, তাই আগে ভাগে মনে মনে গাড়ির গতি ঠিক করে নেয় ঘন্টায় 60 কিলোমিটার। সংসদ ভবনের সামনে আসতেই বৃষ্টি শুরু হলো। কামাল মনে মনে বলে বৃষ্টি হবার আর সময় পেল না। কামাল গাড়ির গতি আরো কমিয়ে আনে। আসাদ গেট আড়ংয়ের সামনে আসতেই সিগন্যাল পড়ে গেল। কামাল একবার ভাবলো টান দিয়ে চলে যাব কিনা, কিন্তু পরক্ষণে ভাবলো না, অস্থির হবার কিছু নাই। ও গাড়ি থামিয়ে গ্রিন বাতির জন্য অপেক্ষা করে। রাস্তা পায় ফাঁকা, কোনো জন ও মানব নেই। ডানে বামে তাকালে ওর কেমন একটা গা ছমছম করে ওঠে। দূর যত সব ফালতু চিন্তা ভাবনায় 1 কিলো আসতে পারলাম না, আর ভূতের চিন্তা পেয়ে বসেছে। নিজেকে নিজে সান্ত্বনা দেয় কামাল। হঠাৎ বাম পাশের জানালা দিয়ে একটা মুখ উকি দিয়ে দিতে চমকে উঠে চিৎকার করে কামাল, কে কে? জানালা দিয়ে ভেতরে তাকিয়ে আছে এক বুড়া। মাথায় এলোমেলো সাদা চুল, দুহাত দিয়ে জানালার কাচ চেপে আছে, দাঁতগুলো কেমন ফাঁকা ফাঁকা। লোকটা বলে উঠে, দে দে টাকা দে, ভাত খামু, টাকা দে। মেজাজ খারাপ হয়ে যায় কামালের। মনে হয় নাইমা 2টা চর মারে। হারামজাদা ভিক্ষা চাউনের আর কোনো সময় পায় না। মরজাইয়া ও শার্ট ফাঁকা করে বুকে থুতু দেয়। মনে মনে গজ গজ করলেও বুক পকেটে হাতের 5 টাকার একটা নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে ধরে। লোকটা টাকা নিয়ে বলে, ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ। কথার আগা মাথা বুঝতে পারে না ও। কামালের মনে করে হয়তো পাগল টাগল হইব। ঠিক এই সময় ওর পেছনে ছোট জানালার টোকা দেবার শব্দ হয়। কামাল ওর ঠিক পিঠ লাগোয়া যে জানলা সেটা একটু ফাঁকা করে ও পেছনে না তাকিয়ে বলে, জি বলেন, কি হয়েছে? পেছন থেকে 3 জনের একজন জিজ্ঞেস করে, না কিছু না। সিগন্যাল ছেড়ে দেওয়ায় কামাল গাড়ি টান দেয়। কামাল বাম পাশের মিররে তাকিয়ে বুড়োটাকে আর দেখতে পায় না। মনে মনে ভাবে, আরে গেল কোথায়? ও একটু সামনে ঝুঁকে ফুটপাত দেখতে চেষ্টা করে, কিন্তু বুড়োটাকে আর দেখতে না পেয়ে বেশ অবাক হয় ও। তারপর ফার্ম গেটের দিকে টান নেয়। পেছন থেকে ফিসফিস করে কথা বলার শব্দ কানে আসে কামালের। এই নীরবতায় তাতেও কিছুটা সাহস পায় কামাল। মাঝে মাঝে 2-1টা গাড়ি শোষো করে পাশ দিয়ে চলে যাচ্ছে। রাতের রাস্তায় বেশিরভাগ ট্রাকই চলে। দানবের মতো ট্রাকগুলি ঘুত ঘুত শব্দ করে চলে যায়। সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে কামাল গাড়ি চালাতে থাকে শনির আখড়া দিয়ে কুমিল্লার দিকে। এই রাস্তাটা ওর বেশ পরিচিত। একটানা বৃষ্টি হচ্ছে, মনে হয় আজ সারা রাত হবে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। শীত শীত একটা ভাব চলে এসেছে। কামাল পানির বোতল খুলে পানি খায়। আশেপাশের দোকানপাট সব বন্ধ। আজ মনে হচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যাও কম। পেছন থেকে আবারও টুকটুক শব্দ হয়। জি বলেন। কামাল মাথাটা একটু পেছনের দিকে নিয়ে বলে, আমরা একটু নামবো। একজন বলে। কামাল অবাক হয়, এখানে? জি। আপনি একটু থামেন। মনে হয় দাউদকান্দি এসে পড়েছি, সেখানে থামলে হতো না? না, সামনে বড় গাছটার কাছে থামুন। পেছন থেকে অন্য একটি কণ্ঠ বলে ওঠে। কথাটা আদেশের মতো শোনায় ওর কাছে। কামাল অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে একটা বড় গাছের গা ঘেঁষে দাঁড় করিয়ে নেয়। পেছনের দরজা খোলার শব্দ পেয়ে জানালাটা দিয়ে পিছনে তাকায়। আধো আলোয় যা দেখতে পায় তাতে কামালের মাথা ঘুরে ওঠে।
সিটের উপর মৃত ব্যক্তি বসে আছে, শুধু বসেই নেই, হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। ও প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। কামাল পেছন থেকে চোখ সরিয়ে নিজেকে আড়াল করে রাখতে চেষ্টা করে। সামনে তাকালে দু ছায়া দেখতে পায়, কোনো শরীর নেই, শুধু বোঝা যাচ্ছে দেহের অস্তিত্ব। বাতাসে ভেসে ভেসে ছায়া দু কামালের দিকেই আসছে। ভয়ে ওর জান বের হয় যাবার জোগাড়, মনে হচ্ছে মরে যাবে। নিজেকে সিটের সঙ্গে চেপে রাখেও, মনে হচ্ছে নিজেকে সিটের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে ভয় কিছুটা কমে যেত। মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। ছায়া দুটো ওর পাশ দিয়ে পেছনে চলে যায়। পেছন থেকে হঠাৎ হাসির শব্দ ভেসে আসে। কামাল সাহস সঞ্চার করে আবার পেছনে তাকায়। লাশটা গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে আছে। শরীরে জড়ানো মুদ্রারের কাপড় এলোমেলো ঝুলে আছে। লোকটার হাতে সাদা কাপড়ের একটা পুটলির মতো কিছু। দুজন মহিলা দাঁড়িয়ে আছে লোকটার ঠিক সামনে। একজন পুটলিটি একটু ফাঁকা করতেই কামাল একটি শিশুর মাথা দেখতে পায়। লোকটা পুটলিটা গাড়ির ভেতর ছুঁড়ে মারে। প্রায় সাথে সাথে হুড়মুড় করে সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়িতে কামালের শরীর শক্ত হয়ে গেছে। একবার ভাবলো গাড়ি থেকে নেমে দৌড় দেবে কিনা, কিন্তু কোথায় যাবে? তার চেয়ে ভালো কিছু না দেখায় ভান করে থাকলে হয়তো জানে বেঁচে যাওয়া যাবে। ও মনে মনে প্রার্থনা করে, আল্লাহ বাঁচাও। পেছন থেকে টোকা দেবার শব্দ আসতেই কামাল চমকে ওঠে। গাড়ি চালান। ভারী একটা কণ্ঠ বলে। কামাল চাবিতে হাত দিতেই গাড়ি স্টার্ট হয়ে যায়। কামালের মাথা কাজ করছে না। গাড়ি রাস্তার ওঠার সময় সাইড মিররে দেখতে পায় ছায়া দুটো এখনো দাঁড়িয়ে আছে। হাতে ধরে আছে সাদা দুটো পুটলি। এখন আর বৃষ্টি পড়ছে না, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মেন রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে কামাল। ও চালাচ্ছে না বলে, গাড়ি নিজে নিজে চলছে বললেই ভালো শোনায়, কেননা এই মুহূর্তে গাড়ির উপর ওর কোনো কন্ট্রোল নেই। ও শুধু চুপচাপ বসে আছে। গাড়ি নিজে নিজে চলছে। পেছন থেকে চুকচুক শব্দ ভেসে আসছে। কামাল নিজেকে সামলে সাহস সঞ্চার করে আবার পেছনে তাকায়। দেখতে পায় দুজন করে দুপাশে বসে সবাই সামনের দিকে ঝুঁকে বাচ্চাটাকে খাচ্ছে। দুজনের হাতে বাচ্চাটার ছেঁড়া পা, অন্য দুজনের হাতে বাচ্চাটার ছেঁড়া দু হাত। বাচ্চার মাথাটা নিচে পড়ে আছে, চোখ দুটো খোলা। কামাল এ সমগ্র শরীর গুলিয়ে ওঠে। বমি পেয়ে যায়। কি করবে বুঝতে পারে না। সারা শরীর কাঁপছে, মনে হচ্ছে ও মরে যাবে। সামনে ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। বারান্দায় আলো জ্বলছে। কামাল সমস্ত শক্তি দিয়ে ব্রেক চেপে ধরে। অ্যাম্বুলেন্সটি একটা প্রচন্ড ঝাঁকি খেয়ে থেমে যায়। পেছনে বসে থাকা সবাই ধাক্কা খেয়ে কামালের দিকে চলে আসে। পেছনে থেকে হালকা একটা কাশির শব্দ শোনা যায়। পুরুষ কণ্ঠে কেউ একজন বলে, কি হলো কি হলো? আগে বলেছিলাম তোরা ধৈর্য ধর, আমার কথা শুনলি না। এখন হলো তো? ড্রাইভার হারামজাদা সব দেখেছে। ধর হারামদাদাটারে। তারপর আবারও কাশির শব্দ। ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। কামালের পেছনের জানালা দিয়ে একটা হাত বের হয়ে আসে কামালের দিকে। থামলি কেন? চালা চালা। হাতটা থেমে তখনও টপ টপ করে রক্ত পড়ছে। কামাল সামনের দিকে সরে এসে পেছনে তাকালো। দেখতে পায় শিয়ালের মতো একটা মুখ। চোখ দুটো জ্বলছে, জিহ্বাটা বের হয়ে আছে। কামাল জ্ঞান হারিয়ে সিটের উপর লুটিয়ে পড়ে। পরিশেষে পরদিন ভোরে মসজিদে ফজরের নামাজ শেষে ফেরার সময় মুসল্লিরা কামালকে অজ্ঞান অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরে আসার পর কামাল আর কিছু মনে করতে পারে না। আর ওর অ্যাম্বুলেন্সটি থেমেছিল রাস্তার পাশের একটি বাড়ির সামনে। অ্যাম্বুলেন্সটির পিছনে একটি সাদা কাপড়ের মোড়ানো অবস্থায় পাওয়া যায় একটি বাচ্চা ছেলের দেহের অবশিষ্ট অংশ। প্রচন্ড ভয়ঙ্কর রকম একটি ঘটনা কিন্তু আমরা এই মুহূর্তে শুনে ফেললাম। আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দুর্বার স্বাধীনতা তিনি বলেছেন, ভয় লাগছে অনেক, বৃষ্টি ভেজা সন্ধ্যায় খুব ভালো লাগছে। ইতিমধ্যে কিন্তু আমরা ভয়ঙ্কর একটি সেই অ্যাম্বুলেন্সের ঘটনা আমরা শুনে ফেলেছি এবং